বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু বিদ্যালয়ে আসতে পারতেছো না, এজন্য নিশ্চয়ই ততটা ভালো নেই। আমরাও তেমন। তবুও এই বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে এই যুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে এবং বাইরে চলার চেষ্টা করব। সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন এই অবস্থা থেকে আমাদের অচিরেই মুক্ত করেন। তো বাংলাদেশ সরকার তোমাদের শিক্ষার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিপূর্বেই অনলাইন ক্লাস চালু করেছেন। এর ধারাবাহিকতায় আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান এই বিষয়ের জীবে পরিবহন এ সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই কিছু বিষয় অবগত আছো। যখন কোনো সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তি অথবা কোনো হাত পা কেটে যাওয়া ব্যক্তি যখন হাসপাতালে এসে ভর্তি হয়, তখন সাথে সাথে আমাদের ডাক্তার একটি পদার্থের কথা বলেন যে এটি জরুরি ভিত্তিতে শরীরে প্রয়োজন। সেটি কি? হ্যাঁ, রক্ত। আজকে তোমাদের এই অধ্যায় থেকে আমরা রক্ত সংবহন এ বিষয়ে আমরা শিখব। তাইলে আমরা বলতে পারি আমাদের বিশেষ পাঠ অর্থাৎ পাঠ শিরোনাম সেটা হলো পাঠ শিরোনাম এটা হলো রক্ত সংবহন। আমরা আজকে রক্ত সংবহন সম্পর্কে শিখব। তো শুরুতে আমরা একটু এই অধ্যায়ের শিখন ফল দেখব। তোমরা দেখো, এখানে আমাদের 4টা শিখন ফল আছে। নাম্বার 1, রক্ত ও রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে জানবে। 2, রক্তের উপাদান ব্যাখ্যা করতে পারে। 3, রক্তের কণিকা ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বর, রক্তের কাজ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এই 4টি শিখন ফলের আলোকে আজকে আমাদের শিক্ষণীয়। তো আমরা গত ক্লাসে যে কাজগুলো করেছিলাম এবং বাড়ির কাজ যে বিষয়গুলো তোমাদের ছিল যথাযথ পালন করেছো আশা করি। শুরুতেই আমরা একটু সংবহন তন্ত্র সম্পর্কে জেনে আসব। আমাদের দেহে তোমরা জানো রক্ত পরিবাহিত হয় এবং এই পরিবহনের 2টি পদ্ধতি, একটি সংবহন পদ্ধতি আর একটি লসিকা পদ্ধতি। সংবহন পদ্ধতি হলো যে প্রক্রিয়ায় আমাদের শরীরের ভিতরে রক্ত চলাচল করে এবং যাদের মাধ্যমে এই চলাচল ক্রিয়া সম্পাদিত হয় সেই তন্ত্র সমূহকে আমরা সংবহন তন্ত্র বলব। আমরা কি দেখতেছি? হ্যাঁ, আমরা প্রথম চিত্রে রক্ত দেখতেছি।
তাইলে রক্ত কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। রক্ত হলো একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় তরল যোজক কলা, যেটি আমাদের জীবনী শক্তির মূল। তো এই রক্তের প্রথম চিত্রে আমরা রক্ত দেখতেছি। পরের চিত্রে আমরা দুই ধরনের পদার্থ দেখতে পাই। দেখা যায় দুই ধরনের পদার্থ আমরা দেখতেছি। তো রক্তের দুইটি উপাদান আছে। কয়টি উপাদান? দুইটি উপাদান আছে। একটি রক্ত রস আর একটি রক্ত কণিকা। তাহলে আমরা রক্তের উপাদান রক্ত রস, দুই রক্ত কণিকা। দ্বিতীয় চিত্রে আমরা উপরের যে অংশটি দেখতেছি এটিকে আমরা বলবো রক্ত রস, এবং এই রক্ত রসে নিমজ্জিত এক ধরনের পদার্থ যাকে আমরা বলবো রক্ত কণিকা। তো প্রথমে আমরা রক্ত রস সম্পর্কে একটু ধারণা লাভ করব। তোমরা এখানে দেখতেছো যে রক্ত রস বলতে পারো। রক্ত রস হলো রক্তের ভিতরে পানীয় তরল অংশটি, অর্থাৎ রক্তের তরল অংশকে আমরা বলবো রক্ত রস, এবং রক্ত রসে নিমজ্জিত থাকে রক্ত কণিকা। তাহলে রক্ত রস আমাদের শরীরে আছে, এই রক্ত রস 55%, আর বাকি 45% অন্যান্য পদার্থ বিদ্যমান। এখন আমি যদি কাজে আসি, যে রক্তরসের কাজ। রক্তরস আমাদের শরীরে, তোমাদের পৃষ্ঠা নাম্বার দেখো, রক্তরস আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে এবং খাদ্য সার সরবরাহ করে। এটি গ্লুকোজ, চর্বিকণা এগুলো সরবরাহ করাও এই রক্তরসের কাজ। তাইলে আমরা এইখানে একটি একক কাজ করে আসতে পারি। তোমরা যার যার খাতায় একক কাজ হিসেবে এটি লিখবেন যে রক্তরস কি, রক্তরস কি, উহার কাজ, উহার কাজ। এটি আমরা যার যার খাতায় আমরা এখন আলাদাভাবে লিখব। এরপরে আমরা রক্তকণিকা কি সেটা শিখতেছি। রক্তকণিকা সম্পর্কে ইতিপূর্বেই তোমাদেরকে আমি যেটি বলেছি সেটি হলো যে রক্তরসে নিমজ্জিত, রক্তরসে নিমজ্জিত থাকে রক্তকণিকা। এই চিত্রটিতে দেখতে পারবে কয়টি কণিকা দেখা যায়? 3টি।
প্রথমটি কি? লোহিত কণিকা, দ্বিতীয়টি শ্বেতকণিকা, তৃতীয়টি অনুচক্রিকা। তোমরা ইতিপূর্বে সপ্তম শ্রেণীতে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছো। তো এই তিনটি কণিকা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। রক্ত কণিকা, লোহিত কণিকা, যাকে আমরা এরিথ্রোসাইট বলে থাকি, আরবিসি, একে আমরা আরবিসি বলি, অর্থাৎ রেড ব্লাড সেল। 2 নম্বর শ্বেত কণিকা, 3 নম্বর অনুচক্রিকা। এই তিনটি কণিকা আমাদের রক্তে বিদ্যমান। এই তিনটি কণিকার একে আবার প্লেটলেটও আমরা বলে থাকি। এরিথ্রোসাইট এটা আরবিসি, তোমরা এটাকে, আর এটা ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। আর 3 নম্বরটাকে আমরা বলবো কি? অনুচক্রিকা, যেটার অন্য নাম প্লেটলেট। তাইলে আমরা লোহিত কণিকা কি? এই চিত্রটিকে দেখ, আমরা এটার অস্থি মজ্জা, যকৃৎ এবং অস্থি মজ্জা থেকে এই লোহিত কণিকা উৎপত্তি হয়। এর গড় আয়ু 120 দিন। কতদিন? 120 দিন। এবং প্রাপ্তবয়স্ক মানুষের দেহে এটি প্রতি ঘন মিলিলিটারে 50 লক্ষ। ঠিক আছে, 50 লক্ষ। দেখতে আমরা দ্বি অবতল, এখানে দ্বি অবতল দেখা যায়। তাহলে আমরা লোহিত কণিকা সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারছি যে লোহিত কণিকা দেখতে কেমন, তার স্থায়িত্ব কাল কতদিন এবং তার উৎপত্তি কোথায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা। লোহিত কণিকা আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে, এটি তার প্রধান কাজ। শ্বেত কণিকার কাজ হলো আমাদের দেহে সে প্রহরীর মতো কাজ করে, অর্থাৎ সৈনিক, যাকে আমরা সৈনিক বলতে পারি। অর্থাৎ সে রোগ প্রতিরোধ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে আমাদের শরীরে রোগ জীবাণুটাকে ধ্বংস করে। তোমরা এই করোনা ভাইরাসের সময় তোমরা দেখেছো যে প্লাজমা থেরাপি বলতে বাইরের দেশগুলো প্লাজমা থেরাপি শুরু করছিল। এটা হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, এই করোনা ভাইরাস আমাদের শরীরে ততটাই তার আশ্রয় নেয়, অর্থাৎ সে ততটা আমাদের দেহে বাসা বাঁধতে পারবে না। আমাদের এই শ্বেত কণিকা যদি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা পর্যাপ্ত থাকে, তাইলে আমাদেরকে করোনা ভাইরাস থেকেও সে অনেকটাই মুক্ত করে। এখন শ্বেত কণিকার আমরা একটু বৈশিষ্ট্য। শ্বেত কণিকা অস্থি মজ্জা থেকে সৃষ্টি, গড় আয়ু 1 থেকে 15 দিন এবং আমাদের শরীরে প্রতি ঘন মিলিলিটারে এর সংখ্যাটি হয় হলো 4 থেকে 10,000। এটি তোমাদের শ্বেত কণিকা।
অনুচক্রিকা। অনুচক্রিকা হলো আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তোমরা কোনো স্থান শরীরের কেটে গেলে সেখানে দেখতে পারো যে কিছুটা সময় পরে আমাদের রক্তটা একটু জমাট বাঁধে। এই জমাট বাঁধার পিছনে অনুচক্রিকা অবদান। যেমন পদার্থ ফাইব্রিন নামক পদার্থ, সেই পদার্থ থেকে এক প্রকার রস নিশ্চিত করে আমাদের এই জায়গায় রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে আমরা অনুচক্রিকার একটু বৈশিষ্ট্য, তার অস্থিমজ্জায় এর উৎপত্তি, 5 থেকে 10 দিন তার স্থায়িত্বকাল, এর কোনো নিউক্লিয়াস থাকে না। শ্বেতকণিকারও থাকে, নিউক্লিয়াস শ্বেতকণিকার থাকে, কিন্তু অনুচক্রিকার কোনো নিউক্লিয়াস থাকে না। এখানে তার আমাদের শরীরে প্রতি ঘন মিলিলিটারে আমাদের এটি হবে 2.5 লক্ষ যে রক্ত কণিকা, লোহিত কণিকা দুটি বৈশিষ্ট্য এবং কাজ, শ্বেত কণিকার 2টি বৈশিষ্ট্য এবং কাজ, এবং অনুচক্রিকার 2টি বৈশিষ্ট্য এবং কাজ, এটি আমরা খাতায় করব। এখন তোমাদেরকে যদি বলা হয় রক্তের কাজ, এখন আমাদের শিখন ফলে ছিল যে আমরা রক্তের কাজ শিখব। আচ্ছা, আমরা যে লোহিত কণিকার কাজ, শ্বেত কণিকার কাজ এবং অনুচক্রিকার যে কাজ, এটিও তো রক্তের কাজ। তাহলে আমরা 3-4টি কাজ ইতিমধ্যে কিন্তু পেয়েছি। লোহিত কণিকার ক্ষেত্রে পেয়েছি সে অক্সিজেন পরিবহন করে, শ্বেত কণিকার পেয়েছি সে আমাদের জীবাণু ধ্বংস করে, এবং অনুচক্রিকা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই 3টিও রক্তের কাজের ভিতরে আমরা কিন্তু লিখতে পারবো 1, 2, 3। এর বাইরে তাপের সমতা, শরীরে তাপের সমতা রক্ষা করা, এটিও কিন্তু রক্তের কাজ। অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করাও রক্তের কাজ। আমাদের শরীরে অ্যাসিড এবং ক্ষার, এর ভিতরে যে কি বলে আমাদের সমতা রক্ষা করা, এটিও কিন্তু রক্তের কাজ। এরপরে আমরা লিখব বর্জ্য নিষ্কাশন। বর্জ্য নিষ্কাশন করাও এই রক্তেরই। এভাবে আমরা 6টি কাজ, প্রধান 6টি কাজ আমরা শিখব। তাহলে আমরা বুঝতে পারছি কিনা? এখন আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমাদের থাকবে বাড়ির কাজ। 3 ধরনের কণিকার সচিত্র পার্থক্য নিম্ন ছক অনুযায়ী আগামী দিন নিম্ন ছক অনুযায়ী
আগামী দিনের। অর্থাৎ 3 ধরনের কণিকার সচিত্র পার্থক্য নিম্ন ছক অনুযায়ী লিখবে। ছকটি হলো, 1 নম্বরে এখানে থাকবে লোহিত, শ্বেত, এরপরে অনুচক্রিকা। 1 নম্বরে থাকবে চিত্র, এরপরে পার্থক্য। অর্থাৎ চিত্রটি প্রথম স্থাপন করলে তোমাদের পার্থক্য লেখা অনেকটাই সহজ। এজন্য চিত্রটা অঙ্কন, এটা তোমাদের একটা কাজ, আঁকা হবে চিত্রটি এবং পার্থক্যগুলো তোমরা খুঁজে খুঁজে, আমি যে যতটুকু আমি তোমাদেরকে এখানে শেখানোর চেষ্টা করছি, এর বাইরে তোমরা এই অংশে, পাঠ্য বইয়ের এই অংশে যখন তোমরা একটা পড়বে তখন নতুন আরো কিছু এর সাথে তোমরা সংযোজন করতে পারো। তো সর্বশেষে আমি একটু আজকের পাঠের একটু পর্যালোচনায় আসি। আমরা প্রথমে কি শিখলাম? আমরা শিখলাম রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে এবং এই সংবহন তন্ত্রের মধ্যে সম্পৃক্ত যে অংশগুলো আমাদের, সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। এরপরে আমরা রক্ত কি, রক্তের উপাদান সম্পর্কে শিখেছি। রক্তের উপাদান রক্তরস, রক্তরস সম্পর্কে আমরা শিখেছি। রক্ত কণিকা সম্পর্কে আমরা আলাদা তার বৈশিষ্ট্য এবং কাজ এগুলো আমরা শিখতে পেরেছি। সর্বোপরি বাড়ির কাজ হিসেবে আজকের পাঠের ভিতর থেকে বাড়ির কিছুটা সম্পর্ক রেখে আমি তোমাদের সচিত্র একটি পার্থক্য বাছাই করার জন্য তোমাদেরকে দিয়েছি, এটি যথাযথ আদায় করবে। আরেকটি কথা হলো যে আমরা একটা কথা আমরা মেনে চলবো, সেটা হলো এখানে তোমরা দেখতেছো কি, করোনা আছে যতদিন অনলাইনে ক্লাস করব ততদিন, ঠিক আছে? এরপরে আমি একটি কথা লিখেছি, বিদ্যালয় ছুটি যতদিন শিখবো বাড়িতে ততদিন। অর্থাৎ বাংলাদেশ সরকার বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানকে সাধারণ ছুটির আওতায় এনেছেন, কিন্তু এটা কিন্তু তারা বলেননি যে বাড়িতে তোমাদের পড়াশোনাও সাধারণ ছুটি থাকবে। তারা কিন্তু বাসায় পড়াশোনা করতে বলেছে, সেখানে তো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। তো সর্বোপরি তোমরা ভালো থাকবে, মা বাবার কথা শুনবে, মুরব্বীদের সম্মান করবে, সৎভাবে চলবে, যার যার প্রার্থনা সে করবে এবং নিয়মিত আমাদের যে অনলাইন ক্লাস সেটি সরকার আমাদের বিটিভির মাধ্যমে এবং প্রত্যেক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে করার জন্য। তোমরা এই ক্লাসগুলো দেখবে, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।